প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ক্লাসে তোমাদের জীববিজ্ঞানের ১১তম অধ্যায় জীবের প্রজনন যে অধ্যায়টি আছে, সেই অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক পুং গ্যামেটোফাইটের উৎপত্তি। এই পুং গ্যামেটোফাইট কিভাবে সৃষ্টি হয় সেই বিষয় নিয়ে আমরা আজকে কথা বলবো। তো দেখো, পুং গ্যামেটোফাইট এটা হচ্ছে পুং জনন কোষ সৃষ্টি। তো তোমরা তৃতীয় অধ্যায়ে পড়েছো কোষ বিভাজন। সেখানে তোমরা দুই ধরনের কোষ বিভাজন পেয়েছিলে, একটা মাইটোসিস কোষ বিভাজন আর একটা মিওসিস কোষ বিভাজন। তো মাইটোসিস ঘটে হচ্ছে দেহকোষের বিভাজন ঘটে, আর মিওসিস কোষ বিভাজনটা সাধারণত ঘটে হচ্ছে প্রত্যেকটা জীবের মাতৃজনন কোষের মধ্যে। তো যেহেতু আমরা পুং গ্যামেটোফাইট উদ্ভিদের জনন কোষ কিভাবে সৃষ্টি হয় সেটি পড়ছি, সেখানে আমরা সর্বপ্রথম একটা জিনিস মাথায় রাখতে হবে যে প্রত্যেকটা জীবের যে জনন কোষ থাকে, সেই জনন কোষে যে মাতৃকোষ থাকে, এই মাতৃকোষটি কিন্তু ডিপ্লয়েড সংখ্যক হয়, অর্থাৎ মাতৃকোষের ক্রোমোজোমটা ডিপ্লয়েড হয়, দ্বিসূত্রক হয়। তাহলে এই মানে মাতৃকোষটি পুং গ্যামেটোফাইটের যে মাতৃকোষ আছে, সেই মাতৃকোষটি কোথায় অবস্থান করে? পরাগধানীর মধ্যে। পরাগধানীর মধ্যে হচ্ছে পুং গ্যামেটের মাতৃকোষটি অবস্থান করে। এই মাতৃকোষটি সর্বপ্রথম মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে ৪টা অপত্য কোষ সৃষ্টি করে। আমরা জানি যে মিওসিস কোষ বিভাজনে একটা মাতৃকোষ পরপর ২ বার বিভাজিত হয়ে মোট ৪টা অপত্য কোষ সৃষ্টি করে। ঠিক এই হচ্ছে একটা পরাগরেণুর মাতৃকোষ। এই মাতৃকোষটা মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে ঠিক এইভাবে করে ৪টা হ্যাপ্লয়েড পরাগরেণু কোষ তৈরি করে। পরাগরেণুর কোষ তৈরি করে, যে রেণুগুলো হয় হ্যাপ্লয়েড সংখ্যক। তারপরে কি হয় দেখো, তারপরে হচ্ছে আমরা যদি একটা রেণুর কথা চিন্তা করি, একটা রেণুর গঠন নিয়ে আলোচনা করি, তাহলে আমরা কি পাবো? যে একটা রেণুর মধ্যে আমরা পাবো কয়েকটা পার্ট আছে। যেমন এই রেণুটার বাহিরের যে অংশটা অনেকটা খাঁজকাটার মতো দেখতে, অনেকটা কাঁটাযুক্ত আর কি দেখতে, এবং ওই কাঁটাযুক্ত এই অংশটাকে বলা হয় বহিঃস্থ, বাহিরের ত্বক। কেমন? আচ্ছা, এরপরে এই ভেতরের যে অংশটা আছে এটাকে বলা হচ্ছে অন্তঃত্বক। এটা মানে ভেতরের ত্বক, একটা বাহিরের একটা হচ্ছে ভেতরের। এবং মাঝখানের যে অংশটা আছে, এই মাঝখানের মধ্যে কি আছে? একটা কোষের মধ্যে সাইটোপ্লাজমে যে অঙ্গাণুগুলো আছে সেই অংশগুলো এখানে আছে, এখানে নিউক্লিয়াস আছে। কেমন? আর এই যে একটা অংশ আমরা দেখতে পাচ্ছি, এইটাকে বলা হয় জনন ছিদ্র। অর্থাৎ একটা পরাগ রেণুর পুং রেণুর মাতৃকোষ যখন বিভাজিত হয়ে একটা গ্যামেট তৈরি করে, সেই গ্যামেটের মধ্যে ঠিক এরকমের করে আমরা একটা রেণুর ছিদ্র পাবো। এই ছিদ্র দিয়ে কি হয় আসলে আমরা পরে এটা দেখতে পাবো। ওকে? আচ্ছা, এরপরে দেখি আমরা যে প্রথমে এই রেণুর মধ্যে যে গ্যামেটটা তৈরি হয়েছিল, যে নিউক্লিয়াস ছিল, সেই নিউক্লিয়াসটি আবার মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে ২টা অপত্য কোষ সৃষ্টি করে। আমরা জানি মাইটোসিস কোষ বিভাজনের যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে একটা মাতৃকোষ থেকে ২টা অপত্য কোষ সৃষ্টি করবে। আর মিওসিস কোষ বিভাজনের বৈশিষ্ট্য হচ্ছে একটা মাতৃকোষ থেকে ৪টা অপত্য কোষ তৈরি করবে। তাহলে প্রথমে তো মিওসিস কোষ বিভাজনে বিভাজিত হয়ে ৪টা অপত্য কোষ তৈরি করলো। এবার হচ্ছে ওই গ্যামেটের মধ্যে যে নিউক্লিয়াস আছে সেই নিউক্লিয়াসের মধ্যে আবার কি হবে? মাইটোসিস কোষ বিভাজন ঘটবে। অর্থাৎ পরাগরেণুর ভেতরের হ্যাপ্লয়েড নিউক্লিয়াসটি মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে ২টা অসম আকৃতির কোষ তৈরি করে। অসম মানে হচ্ছে সমান না, একটা ছোট একটা বড় এরকমের কোষ তৈরি করবে। কেমন? এই যে ২টা কোষ আছে, এই ২টা কোষের মধ্যে ২টা নাম আছে আলাদা আলাদা। একটা যেহেতু বড় কোষ, একটা ছোট কোষ। এই যে বড় কোষটা, এই বড় কোষটাকে বলা হয় নালিকা কোষ বা নালিকা নিউক্লিয়াস। আর এই ছোট কোষটাকে বলা হয় জনন কোষ বা জেনারেটিভ কোষ। ওকে? আচ্ছা, এইগুলো এই দুটোর কাজ কি? এই দুটোর কাজ হচ্ছে নালিকা যে নিউক্লিয়াসটি আছে বা নালিকা যে কোষটি আছে, এই কোষটি যখন পরাগায়ন হবে, পরাগায়নের পরে এই নালী কোষটা নালী তৈরি করবে। আর জনন যে নিউক্লিয়াসটি আছে, এই জনন নিউক্লিয়াসটি বা জেনারেটিভ যে কোষ আছে সেটা কি করবে? পুং জনন কোষ তৈরি করবে। এবং এই পুং জনন কোষ হচ্ছে নিষেকে অংশ নেবে। কেমন? আচ্ছা, এরপরে আমরা দেখি, এরপরে হচ্ছে যখন আহ একটা ইসের মধ্যে, একটা ফুলের মধ্যে যখন পরাগায়নটা ঘটে, পরাগায়ন ঘটলে কি হয়? আমরা জানি পরাগায়ন ঘটার মানে হচ্ছে
একটা পুং স্তবক থেকে পরাগ রেণুটা কোনো একটা মাধ্যমে স্ত্রী স্তবকের গর্ভমুণ্ডে পতিত হবে, তাই না? তো এই গর্ভমুণ্ডে যখন পতিত হয় তখন গর্ভমুণ্ড ওটা আঠালো থাকে, ওখান থেকে কিছু পানি এই পরাগ রেণুটা শোষণ করে নেয়। পানি শোষণ করে নিয়ে ভেতরটা স্ফীত হয়, এই যে ভেতরটা হচ্ছে স্ফীত হয়ে যায়। তাহলে আমরা পরাগ রেণুর গঠন যখন পড়েছিলাম, এই পরাগ রেণুর গঠনে কিন্তু আমরা তিনটা পার্ট পেয়েছিলাম, একটা বাহিরের স্তর, একটা ভেতরের স্তর এবং একটা জনছিদ্র ছিল। যখন ভেতরের এই অংশটা স্ফীত হয়, মানে এটা বড় অংশ হয়, তখন স্বাভাবিকভাবেই সে বের হওয়ার চেষ্টা করবে। যেহেতু আশেপাশে বাহিরে বের হওয়ার মতো কোনো রাস্তা নেই জনছিদ্র ছাড়া, ওই জনছিদ্রটা দিয়ে কি হয়, স্ফীত অংশটা, রেণুর ভেতরের অংশটা বের হয়ে আসার চেষ্টা করে। এবং ওই বের হয়ে মূলত কোনটা আসে, বের হয়ে আসে মূলত হচ্ছে গিয়ে যে নালিকা নিউক্লিয়াস ছিল, সেই নালিকা নিউক্লিয়াস সামনের দিকে অগ্রসর হয়। এই সামনের দিকে অগ্রসর হওয়ার ফলে নালী তৈরি করে। তার মানে হচ্ছে নালিকা নিউক্লিয়াসটা একটা নালী তৈরি করে, এবং তার পেছনে হচ্ছে গিয়ে একটা নিউক্লিয়াস থাকে, যে নিউক্লিয়াসটা জনন কোষ তৈরি করে। কেমন? আচ্ছা, এরপরে আমরা কি দেখতে পাই, এরপরে হচ্ছে যে এই যে নালিকা নিউক্লিয়াসটা হচ্ছে সামনের দিকে অগ্রসর হয়ে নালী তৈরি করতেছে, আর জনন কোষটা এই নালী পথে আসতে আসতে তার মধ্যে আবার একবার মাইটোসিস কোষ বিভাজন ঘটে। তখন মাইটোসিস কোষ বিভাজন ঘটার ফলে এখানের পুংজনন কোষটা একবার বিভাজিত হয়ে আবার দুইটা পুংজনন মাতৃকোষ তৈরি করে। তার মানে এখানে দাঁড়ালো যে যেই দুইটা কোষ অসম কোষ তৈরি হয়েছিল, সেই অসম কোষ দুটির মধ্যে যেটা বড় কোষ ছিল সে নালিকা তৈরি করছে, আর যেটা জেনারেটিভ কোষ ছিল সে হচ্ছে দুইটা পুংজনন কোষ তৈরি করেছে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো, চিত্রের সাথে ব্যাখ্যা দিয়ে দিলে ইনশাল্লাহ হয়ে যাবে।